আকাশি সাদার উৎসব থামিয়ে টিকি টাকার রাজত্ব। তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। এনজোর লাল কার্ডে কপাল পুড়ল আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত, ড্রোন ভূপাতিত করার দাবি। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, নতুন করে হামলায় নিহত ২। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর দখলদারদের চাপ অব্যাহত, অনেক ভবন উচ্ছেদের নোটিশ। ইরানে টানা নবমবারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালীতে একটি জাহাজ অচল করার দাবি করেছে মার্কিন বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এদিকে ইরানের ড্রোন ধ্বংসের সময় ইরাকে এক মার্কিন সেনা নিহতের পাশাপাশি জর্ডান হামলায় নিহত সেনার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বাহরাইন, জর্ডান ও কুয়েতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরাকের উত্তরাঞ্চলে ভূপাতিত একটি ইরানি আত্মঘাতী ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় এক মার্কিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এছাড়া জর্ডানে হামলার পর নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে চালানো অভিযানে অজ্ঞাত পরিচয়ের দেহাবশেষ উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়। টানা নবম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নতুন দফার অভিযান শুরু হয়েছে। একই দিনে ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও বন্দর ইমাম খুমেনি এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দারখুবেইনের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও কেশব দ্বীপেও হামলা হয়েছে। অন্যদিকে জর্ডান জানিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশ করা ৩টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কুয়েতেও একটি বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়। এদিকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে সেখানে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করেছে ইরান। মার্কিন অবরোধ ও সামরিক হামলা কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে পুরো অঞ্চলে। বাহরাইন, জর্ডান ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সময়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সেতু, রেলপথ, সড়ক, টানেল ও বিমানবন্দরে হামলায় দক্ষিণ ইরানের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেওয়া হচ্ছে এবং অনেক এলাকায় স্থগিত করা হয়েছে পরীক্ষা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটির জেতুন এলাকায় দখলদারদের হামলায় অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, শিশুসহ আহত হয়েছেন আরও অনেকে। মধ্য গাজায় একটি ৪তলা ভবন গুঁড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর আরও চাপ বাড়িয়েছে ইসরায়েল। কাফর আকাব শহরে অন্তত ২২টি বাড়ি উচ্ছেদ ও ভেঙে ফেলার নোটিশ দিয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিরতির মাঝে গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার গাজা সিটির জেতুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। একই এলাকায় একটি ভবনে হেলিকপ্টার হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও গাজা উপকূলেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় একটি ৪তলা আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলার মাত্র ১০ মিনিট আগে ভবন খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই বিমান হামলায় ধসে পড়ে পুরো ভবন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের এলাকাও। অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে অন্তত ২২টি ফিলিস্তিনি বাড়ি উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দাদের ১ সপ্তাহের মধ্যে বাড়িঘর খালি করতে নির্দেশ দিয়েছে জেরুজালেম। এর আগে একই এলাকায় অন্তত ২০টি বাড়ির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ফিলিস্তিনিদের উপস্থিতি কমাতে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান আরও জোরদার হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এদিকে পূর্ব জেরুজালেমের উত্তর পশ্চিমে বেইত আনান ও বেইত লিকিয়াত সংযোগ সড়কে কংক্রিটের ব্লক বসিয়ে নতুন সামরিক গেট স্থাপনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৯০০ সামরিক চেকপোস্ট ও গেট স্থাপন করেছে ইসরায়েল। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইউক্রেন জুড়ে অন্তত ৮ জন নিহত, বহু মানুষ আহত হয়েছেন। রাজধানী কিয়েভ, খার্কিভ, জাপোরিঝিয়া ও সুমি অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, গুদাম ও বেসামরিক স্থাপনা। পাল্টা কৃষ্ণ সাগরে ৩টি রুশ তেলবাহী ট্যাঙ্কার এবং স্তাভ্রোপোল অঞ্চলে তেল স্থাপনায় আঘাতের দাবি করেছে ইউক্রেন। এদিকে চলমান যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য উত্তর কোরিয়ার নেতৃত্ব জনগণকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন।
ইউক্রেন জুড়ে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা জানান, হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ, উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ, সুমি ও দক্ষিণের ঝাপোরিজিয়া অঞ্চল। এছাড়া বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ২০২২ সালে কিয়েভে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটি অন্যতম বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। জেলেনস্কির দাবি, কৃষ্ণ সাগরে রাশিয়ার ৩টি তেলবাহী ট্যাঙ্কার এবং স্তাভ্রোপোল অঞ্চলে একাধিক তেল সংরক্ষণকারে সফল হামলা চালানো হয়েছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামো যুদ্ধের অর্থায়নে ভূমিকা রাখায় এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্য বলে দাবি করছে কিয়েভ। রাশিয়া জানায়, কৃষ্ণ সাগরের নোভোরোসিস্ক বন্দরের তেল টার্মিনালে হামলায় 2টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়, সাময়িকভাবে বন্ধ তেল লোডিং। একই সময় ইউক্রেনের দীর্ঘ পাল্লার হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো নতুন করে চাপের মুখে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুয়েসন হুইয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য উত্তর কোরিয়ার নেতৃত্ব ও জনগণকে ধন্যবাদ জানান পুতিন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ঘিরে সামরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও পিয়ংইয়ং এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উদ্বেগ বাড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে শতাধিক সশস্ত্র সংঘাত চলছে, যার শীর্ষে রাশিয়া, ইউক্রেন ও ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। সুদান, মিয়ানমার, বেলুচিস্তানের অস্থিরতার পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করছে। পরাশক্তিদের ভূ রাজনৈতিক স্বার্থের এই আঞ্চলিক যুদ্ধগুলো বিশ্ব অর্থনীতি, বাণিজ্য পথ ও শান্তিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জেনেভা একাডেমির জরিপ অনুসারে বিশ্বজুড়ে এখন ১১০টির বেশি সংঘাত চলছে, আর ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রসের প্রতিবেদনে উঠে এসেছে ১৩০টিরও বেশি সংঘাত। এর মধ্যে প্রথম দিকে অবস্থান করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এবং ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচারে মানুষ হত্যা ও দমনপীড়ন। তারপরে অবস্থান করছে সুদান, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং সোমালিয়ার চলমান সংঘাত। ভারতের মণিপুরের কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যকার জাতিগত দাঙ্গার পাশাপাশি পাকিস্তানের বেলুচিস্তানের অস্থিরতার ধারাবাহিকতায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ, যার কারণে গোটা মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে নতুন অস্থিরতা। একদিকে আফ্রিকার কঙ্গোতে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে চলছে রক্তক্ষয়ী লড়াই, অন্যদিকে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে অপরাধী গ্যাংগুলোর তাণ্ডবে পুরোপুরি ভেঙে পড়েছে দেশটির শাসন ব্যবস্থা। এর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কারণে লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্য পথ অবরুদ্ধ হয়ে পড়ায় পুরো বৈশ্বিক সরবরাহ চেইন এখন মারাত্মক হুমকির মুখে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক এই যুদ্ধগুলো এখন আর কোনো নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই, বরং পরাশক্তিদের ভূরাজনৈতিক স্বার্থের এই সংঘাত পুরো পৃথিবীর অর্থনীতি, জ্বালানি বাজার এবং শান্তিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব বিবেক এই ধ্বংসলীলা থামাতে না পারলে মানব সভ্যতাকে হয়তো দিতে হবে আরও বড় কোনো চড়া মূল্য। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নতুন বার্তা দিয়েছে জার্মানি ও ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দুই দেশের নেতা। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় জার্মানি ও ফ্রান্স। শুক্রবার যৌথ মন্ত্রিসভা বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন দুই নেতা। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় চীনের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক সম্পর্ক। ম্যাক্রো বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং অবমূল্যায়িত ইউয়ানের কারণে ইউরোপের বাজার ও শিল্প বড় ধরনের চাপের মুখে পড়েছে। চীনের সঙ্গে এমন বিশাল বাণিজ্য উদ্বৃত্ত থাকতে পারে না, আবার একই সঙ্গে ইউরোর তুলনায় রেনমিনবির মূল্য এতটা কমও থাকতে পারে না। এটি মোটেও টেকসই নয়। তবে সমালোচনার পাশাপাশি চীনের সঙ্গে কৌশলগত সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। তার মতে, প্রতিযোগিতা থাকলেও আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। এর আগে দুই নেতা ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা নিয়ে জার্মানির সঙ্গে সহযোগিতার প্রস্তাবও তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের প্রতিরক্ষা অঙ্গীকার কমানোর ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বছরের শুরুতে যৌথ যুদ্ধবিমান প্রকল্প ভেঙে যাওয়ায় দুই দেশের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছিল, এই বৈঠককে তা কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ভারতে অনশনরত সোনম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালত বলেছেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা আইনসম্মতভাবেই চলবে। একই সঙ্গে 3 দিনের মধ্যে ওয়াংচুকের স্বাস্থ্যগত অগ্রগতির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন সোনামের আইনজীবী। ভারতে অনশনরত সামাজিক কর্মী সোনাম ওয়াংচুক আপাতত সরকারি সফদরজং হাসপাতালেই থাকছেন। তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য স্ত্রী গীতাঞ্জলির অংমোর করা আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি মিনি পুষ্কর্ণার নেতৃত্বাধীন বেঞ্চ জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি নিজে হাসপাতালে ভর্তি হতে রাজি না হওয়ায় সরকার আইনসম্মতভাবেই তাকে হাসপাতালে স্থানান্তর করেছে। শুনানিতে সফদরজং হাসপাতালের চিকিৎসকেরা আদালতকে জানান, ওয়াংচুকের সম্মতিতেই তাকে চিনি ছাড়া মুখে খাওয়ার ওষুধ দেয়া হচ্ছে এবং তার স্বাস্থ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। আদালত বলেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রোগীর সম্মতিতেই চিকিৎসা চলছে, ফলে জোরপূর্বক চিকিৎসা দেয়া হচ্ছে এমন দাবি গ্রহণযোগ্য নয়। তবে এই আদেশের বিরুদ্ধে দ্বৈত বিচারপতির বেঞ্চে আপিল করবেন বলে জানিয়েছেন গীতাঞ্জলি অংমোর আইনজীবী। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল দাবি করেন, ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সুযোগ দেওয়া উচিত, কারণ কোথায় চিকিৎসা নেবেন সেই সিদ্ধান্ত রোগীর নিজেরই। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী বলেন, বর্তমান অবস্থায় ওয়াংচুককে অন্য হাসপাতালে নেওয়া তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আদালত স্পষ্ট করে দিয়েছেন, তার চিকিৎসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসক দলের সদস্যরাই। একই সঙ্গে 3 দিনের মধ্যে ওয়াংচুকের শারীরিক অবস্থার অগ্রগতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 28 জুন থেকে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে অনশন করছেন সোনাম ওয়াংচুক। শনিবার তাকে পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করে। তার স্ত্রী গীতাঞ্জলি অংমো অভিযোগ করেছেন, ওয়াংচুককে ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে এনে কার্যত আটক রাখা হয়েছে। একই সঙ্গে কঠোর পুলিশি নিরাপত্তার কারণে তাদের চলাফেরাও সীমিত করা হয়েছে। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যের লন্ডনে গাজা যুদ্ধের প্রতিবাদে রাস্তায় নামেন হাজারো মানুষ। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিতে সরকারকে আহ্বান জানান অনেকে। ইউক্রেনে সেনাপ্রধান অপসারণের দাবিতে 3য় দিনের মতো উত্তাল কিয়েভ। ওয়াশিংটনে আইসিই সদর দপ্তর নির্মাণের বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে এআই ডাটা সেন্টারের বিস্তার রোধে বিক্ষোভ হয়েছে 42টি অঙ্গরাজ্যে। ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বতীরা বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। যুক্তরাজ্যের লন্ডনে রাজপথে বিক্ষোভে নামেন হাজারো ফিলিস্তিনপন্থী মানুষ। নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া অ্যান্ডি বার্নহামের কাছে গাজা ইস্যুতে কঠোর অবস্থান নেয়ার দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা, ব্রিটিশ অস্ত্র রফতানি বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আরও জোরালো সমর্থনের দাবি জানান তারা। আন্দোলনকারীদের অনেকেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে সরকারকে তা স্বীকার করার আহ্বান জানান। ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদে 3য় দিনের মতো বিক্ষোভ হয়েছে। জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা সেনাপ্রধানকে অপসারণের দাবি জানান। জবাবে জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে গভীর মতপার্থক্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নতুন আইসিই সদর দপ্তর নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করেন অভিবাসন অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, অভিবাসন দমন নীতিতে আরও অর্থ ব্যয় না করে সেই জায়গায় স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক প্রকল্প গড়ে তোলা উচিত। একই দিনে দেশটির 42 অঙ্গরাজ্যে 142টি বিক্ষোভে এআই ডেটা সেন্টারের দ্রুত বিস্তারের বিরুদ্ধেও প্রতিবাদ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এসব প্রকল্প স্থানীয় পরিবেশ, সম্পদ ও জনস্বার্থের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নিউ ইয়র্কে আত্মহতি দেয়া তিব্বতী লুবগা রাংজেনের স্মরণে ভারতের ধর্মশালায় থাকা নির্বাসিত তিব্বতীরা বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। তারা তিব্বতে চীনের নীতির সমালোচনা করে স্বাধীনতার দাবি পুনর্ব্যক্ত করেন এবং চীনের নতুন জাতিগত ঐক্য আইন বাতিলের আহ্বান জানান। অন্যদিকে বেইজিং বলছে, তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ এবং বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলো নিজ নিজ আইন অনুযায়ী পরিচালনা করবে।